আজ রাতে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো নিয়ে কথা বলবো। স্টুডিওতে আছেন দুই সহকর্মী পারভিন আক্তার এবং ফাহিম ইসলাম, দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে মোটামুটি যদি বলি যে গ্রুপ পর্বের শেষ, আজকের রাতের পরে আরেকটা রাত হয়তো বা গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে। রাউন্ড অফ 32 মোটামুটি মনে হয় যে নিশ্চিত হয়ে গেছে অর্ধেক দলগুলোকে। বলতে হবে একটু দেখতে চাই রাউন্ড অফ 32 এখন পর্যন্ত যারা নিশ্চিত হয়েছে এই দলগুলো নিয়ে একটু যদি কথা বলে পারবেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে কারা আসলে কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিল বা সহজভাবেই আসলো। সহজভাবে যদি বলি যে মেক্সিকোর কথা, আমরা আয়োজক হিসেবে মেক্সিকো কিন্তু বেশ দাপটের সঙ্গেই চলে গেছে। সাউথ আফ্রিকা এই গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলটা নিয়ে একটু এখনো আছে যে এখনো নিশ্চিত হয়নি। সুইজারল্যান্ড, ব্রাজিল সবারই কিন্তু খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। জার্মানি কিন্তু তাদের যে গত দুইটা বিশ্বকাপ রাশিয়া এবং কাতারে যে ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতা কিন্তু তারা এবার বেশ দাপটের সঙ্গে দুটো ম্যাচে কিন্তু তারা পারফর্ম করেছে। প্রথম ম্যাচে তারা রীতিমতো কুরাসাওকে উড়িয়ে দিয়েছে 7-1 গোলে। তো তাদের জন্য দুইটা ম্যাচ বেশ বলতে গেলে যে হেসে খেলেই তারা উঠেছে, কিন্তু শেষ ম্যাচটাতে তাদেরকে কিন্তু ইকুয়েডর বেশ চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। এবং ইকুয়েডর কিন্তু তাদের বাছাই পর্বে, আমরা কিন্তু সবসময় ল্যাটিন আমেরিকার দলগুলোর কথা বলতে গেলে কিন্তু আমরা ব্রাজিল, আর্জেন্টিনার পরে আর কিন্তু দলগুলো যে পারফরমেন্স করে সেটা কিন্তু আমরা খোঁজই রাখি না। বাট এবার কিন্তু আমরা দেখেছি ইকুয়েডর তাদের আগের দুটো ম্যাচ ব্যাড লাক ছিল, বাট তাদের যে গোলরক্ষক তিনি কিন্তু রেকর্ড করেছেন। বাট দেখা যায় যে মেসি, রোনালদোর রেকর্ডের ভিড়ে আমরা এল রুবেনের রেকর্ডের কথা কিন্তু খোঁজই রাখি না। তো আজকে কিন্তু জার্মানি তাদের যে পা আসলে উপরে উঠে গিয়েছিল, তাদেরকে কিন্তু মানে একটা ভিন্ন দৃশ্যপট তাদেরকে ইকুয়েডর দেখিয়েছে। নেদারল্যান্ডসের কথা যদি বলি, বিশ্বকাপের শুরুতে কিন্তু সবাই অনেক অনেক ভবিষ্যৎবাণী করেছে যে এবারে বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পাবে এবং সেটা হবে নেদারল্যান্ডস। বাট রোনাল্ড কোম্যানের দল কিন্তু মোটামুটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে, যদিও তারা দাপটের সঙ্গেই বলতে গেলে যে প্রথম ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে ড্র করার পর পরের দুটা ম্যাচ তারা বেশ ভালোভাবে পাড়ি দিয়ে কিন্তু তারা নকআউটে উঠেছে। কিন্তু যেটা বলা হচ্ছিল যে স্পেনের কথা, যে যাদেরকে ভাবা হচ্ছিল মোস্ট ফেভারিট, তাদের কিন্তু আমরা বলছি যে তারা এগিয়ে আছে, তাদের নিশ্চিত হবে এবারে ফরম্যাট অনুযায়ী। বাট এখনো কিন্তু তারা স্পেন, পর্তুগাল এই দলগুলো কিন্তু এখনো নিশ্চিত করেনি যে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ হবে। ফাহিম, আপনার কাছ থেকে একটু ছোট করে জানতে চাই, আমাদের সঙ্গে ফ্রান্স থেকে আমাদের আরেক সহকর্মী রয়েছে লুৎফুর রহমান বাবু, তার কাছ থেকেও জানবো সেখানকার পরিস্থিতি, ফ্রান্সের ম্যাচটা নিয়ে। হালান্ড এমবাপ্পের একটা লড়াই, ছোট করে আসলে ফ্রান্সের এবং যে হল্যান্ডের যে ম্যাচটা, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ডের যে ম্যাচটা, এই ম্যাচটার উপর নজর থাকবে সবারই, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইবে দুই দলই। সেখানে আসলে শেষ পর্যন্ত আসলে দুইটা প্লেয়ারের কিন্তু একটা রাইভেলারি আছে, সেখানে শেষ পর্যন্ত কে জিতে সেটা, এবং গোল্ডেন বুটের রেসে কিন্তু আসলে দুই প্লেয়ারই এগিয়ে আছে, লিওনেল মেসির সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে, এই দুজন প্লেয়ারও কিন্তু এগিয়ে আছে। তো এই ম্যাচটা কিন্তু আসলে আলাদাভাবে একটা আলো কেড়ে নেবে। আমরা একটু যেতে চাই ফ্রান্সে, লুৎফুর রহমান বাবু রয়েছেন, আমরা সেখানকার পরিস্থিতি, ফ্রান্সে আসলে কি পরিস্থিতি, ম্যাচটা উপভোগ করা নিয়ে একটু জানতে চাই। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের বিগ ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে, যেখানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন 28 বছর পর এবারের বিশ্বকাপে অংশ নেওয়া নরওয়ের মুখোমুখি হচ্ছে। মূলত ফ্রান্সের কথা যদি বলি, ফ্রান্সের কিন্তু আলো সবসময় কিলিয়ান এমবাপ্পের দিকেই, আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি। আজকেও কিন্তু এখানে কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স কী হবে সেটি নিয়েই ভক্ত, দর্শক, সমর্থক যারা আছেন তারা কিন্তু আলোচনা করছেন। আপনি জানেন যে কুচ দিদিয়ের দেশমের মায়ের মৃত্যুতে তিনি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্বকাপের মিশন ছেড়ে এখন ফ্রান্সে রয়েছেন, এবং আজকের ম্যাচে কোচ দিদিয়ের দেশমকে ছাড়াই কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলেরা নরওয়ের মুখোমুখি হবেন। এবং 28 বছর পর নরওয়ে এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে, তারাও কিন্তু একেবারে ছেড়ে কথা বলবে না। গেল 2 ম্যাচে তারা জয়লাভ করেছে, এবং ফ্রান্স এবং নরওয়ে দুই দলই কিন্তু বেস্ট 32 অর্থাৎ পরবর্তী যে 32 সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই পৌঁছে গেছে। এবং আজকে এখানে যদি বলি, ফ্রান্সের বার এবং রেস্টুরেন্টগুলোতে ইতিমধ্যেই সেখানে জড়ো, আরও ঘন্টা 2 পরে যে ম্যাচ শুরু হবে, বার এবং রেস্টুরেন্টগুলোতে যে দর্শক সমর্থক রয়েছেন সেখানে সমবেত হয়ে তারা আজকের এই ম্যাচটি উপভোগ করবেন। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ বাবু, অনেক উন্মাদনার খবর আগেও জানিয়েছেন ম্যাচগুলোতে, যেহেতু একটু সময় বাকি রয়েছে, আয়োজনটা এখনো জমে ওঠেনি, আলোচনা আরও করবো ম্যাচগুলো। আমরা আসলে ফ্রান্সের ম্যাচ নিয়ে কথা বলছিলাম।
ফাহিম, আপনার কাছ থেকে একটু জানতে চাই এবার এই ম্যাচগুলোর উপরই কিন্তু নির্ভর করছে মানে 32 এর সমীকরণ। আসলে প্রতিপক্ষ ফ্রান্সের কারা যে হবে। গ্রুপটা আই গ্রুপের, সেখানে আসলে দুই দলের এক প্রকার নিশ্চিত বলা যায়। সেনেগাল যদি আজকে জিতে তাহলে তারা রাউন্ড অফ 32-তে যে বেস্ট থার্ড সেখানে এগিয়ে থাকবে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে যে এইচ গ্রুপের যে গ্রুপটাতে স্পেন আছে, কেপ ভার্দে কিংবা উরুগুয়ে আছে এবং সৌদি আরবও আছে, যারা গত বিশ্বকাপ আর্জেন্টিনাকে চমকে দিয়েছিল। এই গ্রুপটার ইকুয়েশনটা আসলে দারুণ হতে যাচ্ছে, কারণ প্রতিটা দলই কিন্তু আসলে আপনি যদি দেখেন রেসে কিন্তু টিকে আছে। আজকে যদি উরুগুয়ে যদি স্পেনের বিপক্ষে যদি আজকে জিতে যায় তাহলে তারা কিন্তু আসলে গ্রুপের টপ হয়ে কিন্তু তারা যাবে। সেখানে কেপ ভার্দেরও একটা সুযোগ রয়েছে এবং কি সবার নিচে থাকা সৌদি আরবের কিন্তু একটা সুযোগ রয়েছে, কারণ সৌদি আরবের যেহেতু 1 পয়েন্ট, তারা যদি আজকে যদি কেপ ভার্দের সঙ্গে জিতে তাহলে তাদের 4 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ রানার্স আপ হবে। সেখানে স্পেনের যে বিষয়টা, স্পেন যদি আসলে আজকে যদি জিতে তাহলে কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং উরুগুয়ে যদি জিতে তাহলে সেখানে উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সো ইকুয়েশনটা কিন্তু আসলে খুবই তাদের কমপ্লিকেটেড, সবার জন্য আসলে ইকুয়েশনটা আসলে সবাই চাইবে সবাই চাইবে যে আসলে সবাইকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কারণ আবার অপর দিকে কিন্তু আর্জেন্টিনা অপেক্ষা করছে গ্রুপ রানার্স আপের জন্য। তো আর্জেন্টিনা কারেন্ট চ্যাম্পিয়ন, তাদেরকে আসলে প্রতিপক্ষ হিসেবে এড়াতে চাইবে সবাই। থার্ড প্লেস হয়ে যারা আসলে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে তাদের দিকে যদি পারবেন একটু তাকায়, আসলে যেটা আসলে ক্রোয়েশিয়ার মতো দল আসলে থার্ড প্লেস নিয়ে যেতে হচ্ছে, অনেকটাই পরিস্থিতি তাদের এইরকমই। এই দলগুলোর মধ্যে আসলে মানে কি মনে হয় যে একটু আগে একটা স্টোরি আমরা দেখছিলাম যে দুই দলই চাইবে, আলজেরিয়া এবং কি আপনার আলজেরিয়ার প্রতিপক্ষ কারা হতে পারে এই ম্যাচে, তারা আসলে জয়ের দিকে তাকাবে না, ড্র কিংবা হারের দিকে থাকবে। তারা চাইবে যে স্পেনকে এড়ানোর জন্য, কারণ সবাই চায় যে অন্তত রাউন্ড অফ 32-তে সহজ প্রতিপক্ষ পাওয়ার জন্য। আমরা যদি এই গ্রুপগুলোতে দেখি, আপনি সুইডেন বা ইকুয়েডরের কথা আমরা শুরুতেই বলছিলাম, বসনিয়ান হার্জেগোভিনাকে কিন্তু আপনি হালকাভাবে নিতে পারেন না। এই দলটা কিন্তু বাছাই ইতালির মতো দলকে হারিয়ে এসেছে এবং একমাত্র সবার আগে কিন্তু বসনিয়া তৃতীয় দল হিসেবে 2 নম্বর গ্রুপ থেকে আমরা দেখেছি যে সে বেস্ট 3 হিসেবে কিন্তু নিশ্চিত করেছে। হ্যাঁ, ক্রোয়েশিয়ার কথা বলতে গেলে ক্রোয়েশিয়া কিন্তু গত 2টা বিশ্বকাপে রাশিয়া এবং কাতার বিশ্বকাপ দুর্দান্ত পারফর্ম করেছে, বাট এই বিশ্বকাপে আমি দেখেছি যে ক্রোয়েশিয়া কিন্তু সেভাবে মানে পারফর্ম করতে পারেনি। ক্রোয়েশিয়ার কাছে আমরা যে ক্রোয়েশিয়ার সুলভ পারফরমেন্সটা দেখি, সেই পারফরমেন্সটা আমরা পাইনি। তুলনামূলকভাবে সাউথ কোরিয়া গত ম্যাচটা তাদের দুর্ভাগ্যই বলবো সাউথ আফ্রিকার সঙ্গে, সেই ম্যাচটার কারণে কিন্তু তারা আসলে বেস্ট 3 হিসেবে, আদারওয়াইজ তারা কিন্তু চমৎকার পারফর্ম করেছে এবং যেটা যে তাদের যে সেরা পারফর্মার যার দিকে তারা তাকিয়ে থাকে সন হিউংমিন, তাকে কিন্তু আমরা আসলে সেরা ছন্দে আগের ম্যাচগুলোতে পাওয়া যায়নি। আলজেরিয়ার কথা বলতে গেলে আলজেরিয়া প্রথম ম্যাচে কিন্তু আর্জেন্টিনার কাছে 3-0 গোলে হারার পরে তারা মেন্টালি যে ডাউন হয়ে গিয়েছিল, সেটা কিন্তু তারা পরের ম্যাচে ব্যাক করেছে। স্কটল্যান্ড আলজেরিয়া অস্ট্রিয়া দুইটা দলই চাইবে যে আসলে জয় না পেতে। হ্যাঁ, এবং স্কটল্যান্ডের কথা বলতে গেলে ব্রাজিলের গ্রুপে স্কটল্যান্ড কিন্তু ইউরোপের দল হিসেবে বেশ ভালো পারফর্ম করেছে। তো যে জিনিসটা দেখা যাচ্ছে যে এবারের বিশ্বকাপে যে ইনফ্যান্টিনোর যে স্ট্র্যাটেজি ছিল যে 48 দলের বিশ্বকাপ, সেখানে যেমন ইতিবাচক দিক আছে, বেশ কিছু নেতিবাচক দিকও কিন্তু আছে। যদি বলতে চাই যে তিনি বলেছিলেন যে অনেক দলের বিশ্বকাপ হলে সবাই সুযোগ পাবে এবং রোমাঞ্চকর একটা বিশ্বকাপ হবে, সেখানে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা বা সমালোচনা হয়েছে। যেমন জার্মানির কথা যদি জার্মানির কথাটা বলে একটু যদি শেষ করতে চাই যে জার্মানি কিন্তু এখনো জানে না যে তাদের প্রতিপক্ষ আসলে কে হবে বেস্ট 3। তারা যখন জানবে তখন তাদের হাতে থাকবে মাত্র 30 ঘন্টা, তো তারা কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি পড়াশোনা করার সুযোগ পাবে না। ফাহিম, হালান্ড এবং কি এমবাপ্পের দ্বৈরথটা আসলে কেমন হবে? আসলে এই ক্লাব ফুটবলে আমরা দেখি যে আসলে এই দুজনের দ্বৈরথ, কারণ তাদেরকে ভাবা হচ্ছে ফিউচার ফুটবলার হিসেবে। যেমন মেসি রোনালদোকে আমরা যেভাবে আসলে পুরো বিশ্ব আসলে দেখেছে, হল্যান্ড এবং কি এমবাপ্পেকেও সেভাবে দেখা হচ্ছে। তো এই ম্যাচটার উপর আলাদা নজর থাকবে সবার, কে পারফরমেন্স করে দুজনেই চাইবে আসলে একজন আরেকজনকে ছাপিয়ে যেতে। সেখানে আসলে দেখা যাবে শেষ পর্যন্ত আসলে হল্যান্ড কিংবা এমবাপ্পে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলে কোয়ালিফাই করে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।